This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, যাদের হাতে চক ডাস্টার থাকবার কথা, আজ তারা চায়ের কেটলি হাতে রাস্তায় রয়েছেন। চপ, ঝালমুড়ি, ঘুগনি, মিষ্টি বিক্রি করে অভিনব প্রতিবাদ দেখালেন তারা। যন্ত্রণা, লজ্জার ছবি গোটা শহর কলকাতা জুড়ে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিকাশ ভবনের কাছে অবস্থান বিক্ষোভ 2022-এর টেট উত্তীর্ণদের। বইমেলা শেষ হতে না হতেই সল্টলেকে আরও এক অভিনব মেলা। সকাল 11:30 থেকে ইন্দিরা ভবনের সামনে শুরু হওয়া কয়েক ঘন্টার এই অভিনব মেলার নাম দেওয়া হয়েছে বাংলার বেকারদের মেলা। তবে এই নামটা পুরোটাই কিন্তু প্রতীকী। আর এই মেলার আয়োজন যারা করেছেন তারা হচ্ছেন 2022 টেট পাস বা টেট উত্তীর্ণ ডিএলএড যারা চাকরি প্রার্থীরা রয়েছেন। একেবারে মেলার শুরুতেই কিন্তু এখানে প্লেটে করে একজন চাকরি প্রার্থী তিনি পরোটা, ডিম, তরকারি বিক্রি করছেন এবং তার পাশে আরও কিন্তু বেশ কিছু পসরা সাজিয়ে চাকরি প্রার্থীরা বসে রয়েছেন। কেউ সবজি বিক্রি করছেন, কেউ ছোলা মুড়ি বিক্রি করছেন, কেউ আবার বিক্রি করছেন চপ। একেবারে মেলার মধ্যেই কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করে সেখানে চপ ভাজা হচ্ছে এবং সেই চপ ভেজে বিক্রি করছেন তিনিও কিন্তু একজন চাকরি প্রার্থী। একেবারে তার যে দোকানের সামনেই এখানে কিন্তু লেখা রয়েছে যে আয়েশা খাতুন, পূর্ব বর্ধমান জেলার তিনি বাসিন্দা এবং তার শিক্ষাগত যোগ্যতা বিএ ডিএলএড 2022 প্রাইমারি টেট কোয়ালিফাইড। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী। মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে বলেন চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প। তো আমরা একটা প্রতীকী প্রতিবাদ, আমরা এই বিকাশ ভবনের পাশেই কলকাতা হাইকোর্টের অর্ডারে আমরা একটা ডেমনস্ট্রেশন করছি এবং এখানে চা শিল্প, চপ শিল্প, রুটি, ঘুগনি এগুলো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি আজ। বিক্ষোভকারীদের অভিযোগ, 2022 সালের টেট উত্তীর্ণদের এখনো চাকরির নিয়োগপত্র দেওয়া হয়নি, অথচ প্রাথমিক বিদ্যালয়ে 50,000 শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে। সেই শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের মা বাবা আজকের এই ছবিগুলো দেখছে, আমাদের দেখে একটু দয়া মায়া হয় না? এইভাবে আর সম্ভব না, আমাদের সমাজটা এইভাবে এগোতে পারে না। শিক্ষা দপ্তর খোলা রাখার কি দরকার, বন্ধ করে দেওয়া হোক। শিক্ষা দপ্তরটা মানুষের জন্য, শিক্ষা দপ্তরটা কিন্তু মানুষের জন্য। মানুষের যদি কল্যাণ না হয় তো শিক্ষা দপ্তর খোলা রাখার কোনো দরকার নাই। সরকার বা শাসকের কানে কি এই কথাগুলো পৌঁছচ্ছে? মুখ্যমন্ত্রী দ্রুত চাকরির ব্যবস্থা করতে চাইছেন আর কিছু লোক সেগুলোকে নানাভাবে জট পাকিয়ে রাস্তায় রাজনীতি করতে চাইছে। উনি তো বলেই দিয়েছেন সরকারি চাকরি অনেক ঝামেলা, আপনারা চপ, ঝালমুড়ি বিক্রি করুন, বলেই দিয়েছেন। উনি তো সারেন্ডার করেই দিয়েছেন। এবার বাংলার মানুষ তারপরেও যদি আশাতে থাকেন যে হ্যাঁ চাকরি হবে, তাহলে আপনি ওইভাবেই থাকবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। আর যে চপ বাজার কথা বলছেন, নবান্নের সামনে গিয়ে কিন্তু চপ বাজলে আটকে দেবে, অন্য জায়গায় চপ বাজুন আটকাবে না আপনাকে। কালীঘাটের সামনে গিয়ে চপ বাজলে আপনি আটকে দেবে। চপ বাজার স্বাধীনতাও নির্দিষ্ট কোনো জায়গাতে আছে। আজকে চপ বাজাতে শুরু করেছে, আগামী দিনে কি ভাসতে হয় দেখতে থাকুন। বুধবার রাজ্য বাজেট, মঙ্গলের প্রতিবাদের ফল কি সেখানে মিলবে? বাজেটে চাকরি বিষয়ে কি কোনো ঘোষণা হবে? বেকারত্বের জ্বালা বুকে নিয়ে অধীর প্রতীক্ষায় থাকবেন টেট উত্তীর্ণরা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা।
আর এবার বীরভূমের দিকে নজর রাখবো। বালির ঘাটের রাশ থাকবে কার হাতে? বীরভূমের কাকুরতলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি হলো। পা উড়ে গেল একজন তৃণমূল কর্মীর, জখম হচ্ছেন আরো একজন। কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে তাদের বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বোমাবাজির ঘটনাতে 9 জনকে গ্রেফতার করা হয়েছে। বারুদের স্তূপে বীরভূম, অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খয়রাশোলের কাকরতলায় মুড়ি মুরগির মতো বোমাবাজি। রাস্তায় স্পষ্ট বোমাবাজির ছাপ, রক্তের দাগ। বোমার আঘাতে পা উঠল তৃণমূল কর্মীর, জখম আরো এক। কিভাবে বোমাবাজি করা হয়েছে রাস্তার ওপর, শুধুমাত্র যে এই একটা ছবি সেটা নয়, পরপর একাধিক জায়গায়, আরও সামনে দেখাবার চেষ্টা করব, একাধিক জায়গায় বোমাবাজি হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বোমাবাজি হয়েছে, মুড়ি মুরগির মতো সেই দাগ এখনো পর্যন্ত স্পষ্ট। এখানে রক্তের দাগও রয়েছে, সাথে বোমার দাগও রয়েছে, অর্থাৎ যেই জায়গায় পায়ে আঘাত লেগেছে। স্থানীয় সূত্রে খবর, উজ্জ্বল হক কাদেরি ও স্বপন সেনের মধ্যে বিবাদের জেরেই এই গন্ডগোল। উজ্জ্বল তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, আর স্বপন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের কাছের লোক বলে পরিচিত। অজয় নদের বালির ঘাটের টাকার ভাগাভাগি নিয়ে বিবাদেই দুই পক্ষ বোমাবাজি করেছে বলে অভিযোগ। বোমার আঘাতে যে তৃণমূল কর্মীর পা উড়ে গিয়েছে সেই শেখ সাত্তার আলী অনুব্রত গোষ্ঠীর লোক। আমি যেই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো বীরভূম নদীর অপর প্রান্ত, সেটা হলো পশ্চিম বর্ধমান। এবং সেই পশ্চিম বর্ধমান এবং এই বীরভূম মাঝে অজয় নদী, সেই অজয় নদী থেকে ওঠে বালি এবং সেই বালি পরপর চলে আসছে কোনোটা পশ্চিম বর্ধমানের দিকে, কোনোটা পূর্ব বীরভূমের দিকে। এবং এই বীরভূমের দিকে আসা বালিগুলো থেকেই তৃণমূল নেতারা বকরা পান, সেখান থেকে তোলা তুলেন। তোলা কারা তুলে? অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঘনিষ্ঠ অনুগামীরা। বালি বকরায় বীরভূমে বোমাবাজি, অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক বোমাবাজি, এর মূল কারণ হলো অবৈধ যে বালি চালান চলছে, সেই বালির টাকা কাটমানি খাওয়া। আর এই কাটমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। বীরভূম বরাবরই রাজনৈতিকভাবে উত্তপ্ত, কখনো শাসক বিরোধীর লড়াই, কখনো আবার শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দল। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর সংঘর্ষ একটু থিতিয়েছিল, কিন্তু গত বছর জামিন পেয়ে অনুব্রত তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন। প্রায় 2 বছর পরে তিনি জেলায় ফিরতেই ফের গোষ্ঠীকন্দল মাথাচাড়া দেয় শাসক দলে। বেশ কয়েক জায়গায় অনুব্রত এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে মারামারি, সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এবার বালির বকরা নিয়ে মুড়ি মুরগির মতো বোমাবাজি। এই ধরনের বোমাবাজি বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগাল বালিঘাট চলবে না, আর পুলিশ অ্যারেস্ট করবে, নোংরামি হলে পুলিশ অ্যারেস্ট করবে। বালি বকরায় বীরভূমে বোমাবাজি, অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ। সভাপতির কাজ হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখা, সাংগঠনিক বিষয়টা অতটা নয়। সাংগঠনিক হিসাবে কোর কমিটির সদস্য হিসাবে আমাকে আমার এরিয়া ভাগ করে দেওয়া আছে, আমি সেই এরিয়াগুলো দেখছি। তাছাড়াও খয়রাশোলের যে বিষয়টা ঘটেছে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। বোমাবাজির ঘটনায় 9 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি বীরভূমে মিলেমিশে চলার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজি। মমতার নির্দেশও থোড়াই কেয়ার করছে তৃণমূলের নিচুতলা, কটাক্ষ বিরোধীদের। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু রাজ্য রাজনীতির দিকেও নজর দেব, কারণ গত বছর 21শে জুলাই ইঙ্গিতটা প্রথম দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকেই তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনার অন্ত নেই। ঠিক সেই জল্পনাতেই নতুন মাত্রা এনে দিয়েছেন বিধায়কদের উদ্দেশ্যে দলনেত্রীর সাম্প্রতিক একটা নির্দেশ। শেষ পর্যন্ত কোন ফর্মুলায় এগোবে দল, উত্তর খুঁজছেন দলের ছোট মেজো সমস্ত নেতারাই। এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম।
আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, কাউকে রেয়াত করা হবে না। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই প্রস্তাব কি আপাতত ঠান্ডা ঘরে? জোর চর্চা শুরু হয়ে গেছে দলের অন্দরেই, কারণ দলনেত্রী খোলসা করে দিয়েছেন কে ব্লক সভাপতি হবে, কে কোন পদে থাকবে তা তিনিই ঠিক করবেন। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ব্লক স্তর এবং শাখা সংগঠনে কারা দলে দায়িত্বে থাকবেন বিধায়কদের কাছ থেকে সেই তালিকা চেয়েছেন তৃণমূল সুপ্রিমো। 25শে ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে 3টি করে নাম পাঠাতে বলা হয়েছে। এর আগে রদবদলে ভোট কুশলী সংস্থার একটা সমীক্ষার ভূমিকা থাকত। 2020 সালে সেই সমীক্ষার ভিত্তিতেই ব্যাপক রদবদল হয়। এবারও তেমনই রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অদল বদলের খসড়া প্রস্তাবও দলনেত্রীর কাছে জমা দিয়েছিলেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিয়েছি। এখন প্রশ্ন উঠতেই পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকাটি তাহলে কোথায় গেল? রদবদল কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা আইপ্যাকের করা সমীক্ষার ভিত্তিতে হবে, নাকি বিধায়কদের পছন্দ মতো যে 3 জনের নাম প্রস্তাব তার ওপর দাঁড়িয়ে হবে? কিন্তু আপনারা বলছেন দলের অভ্যন্তরীণ প্রক্রিয়া, তো সেটা তো দলের ব্যাপার। তো সুতরাং দলের অভ্যন্তরীণ যে প্রক্রিয়া আছে সেই নিয়ে আমরা বাইরে কেন কথা বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঔরঙ্গজেব যখন ক্ষমতাচ্যুত হন বা মারা যাবেন, সেই সময় যে ফোবিয়াতে ভুগছিলেন, ঠিক সেই একই ফোবিয়াতে এখন ভুগছেন। ঔরঙ্গজেব শেষের দিকে কাউকে বিশ্বাস করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিহাসে যতটুকু আমরা পড়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় পৌঁছে গেছেন, শেষের সময় চলে এসছে, কাউকে বিশ্বাস করছেন না, সব কুক্ষিগত করে ধরে রাখতে চাইছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবার ক্ষমতা দখলের লক্ষ্য নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই লক্ষ্যে নিজের হাতেই ঘর গোছানো শুরু করে দিয়েছেন তিনি। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা।